হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজ সরকার, আর আজ থেকে আমরা শুরু করতে চলেছি বোর্ড বুস্টার চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যত ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের এক্সামের জন্য রয়েছে সেই সমস্ত কোশ্চেন্স গুলোকে আমরা হাতে কলমে করতে চলেছি। এই কোশ্চেন্স গুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর ইউর এক্সাম, কারণ এই কোশ্চেন গুলোর মধ্যে যত ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্টস, যত ইম্পর্টেন্ট টপিকস রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে, সেগুলো সবকিছুকে কভার করে আমরা অঙ্কগুলোকে করতে চলেছি। আমরা এক একটা চ্যাপ্টার্সে এক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স করব। তো আজকে আমরা অ্যাকাউন্টস এর প্রথম যে চ্যাপ্টারটা, চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, সেই চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমরা করতে চলেছি। তোমরা অনেকে আমাকে বলেছিলে যে স্যার, প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এক্সামের জন্য করিয়ে দিন, যাতে সেই কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে তোমাদের ওই চ্যাপ্টারের সমস্ত টপিক গুলো কভার হয়ে যায় এবং এক্সামে তোমরা সমস্ত কোশ্চেন গুলো করতে পারো। তো আজকে আমাদের প্রথম যে চ্যাপ্টার চেঞ্জ ইন পিএসআর, তার যে কোশ্চেনটা আমরা করতে চলেছি, এই চ্যাপ্টারটার মধ্যে কি থাকে, বেশ কিছু পার্টনার অলরেডি বিজনেসে থাকে যারা পার্টনারশিপ ফার্মটা শুরু করেছে। তাদের মধ্যে একটা পিএসআর দেওয়া থাকে, প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া থাকে, যেটাকে আমরা বলি ওল্ড পিএসআর, এবং তারা নিজেদের মধ্যে ভবিষ্যতে প্রফিট শেয়ারিং রেশিওটাকে চেঞ্জ করবে। ফর এন এক্সাম্পল আমি যদি বলি, এ এবং বি এর মধ্যে 2:1 এ ওল্ড পিএসআর আছে। তারা ঠিক করলো যে 1 তারিখ থেকে তারা পিএসআর টাকে চেঞ্জ করে 1:1 করবে, রাইট? অর্থাৎ এটাকে আমরা বলতে পারি নিউ পিএসআর, অর্থাৎ একটা পুরনো পিএসআর থাকবে, একটা নতুন পিএসআর থাকবে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে পিএসআর চেঞ্জ হওয়ার কারণে কে কতটা স্যাক্রিফাইস করছে, কে কতটা গেইন করছে। অর্থাৎ আমি ধরো মনে করো আগে আমি 2 ভাগ প্রফিট পেতাম, এখন সেটা কমে 1 ভাগ হয়ে গেল, তাহলে আমার প্রফিটটা কমে গেল। আর আমার কমে গেল মানে অন্য একজনের প্রফিটটা বেড়ে গেল। অর্থাৎ কেউ গেইন করবে প্রফিটটা, কেউ লস করবে বা স্যাক্রিফাইস করবে প্রফিটটা। তো এই চ্যাপ্টারের সবার আগে যখনই পিএসআর চেঞ্জ হবে, তখন সবার আগে আমাদেরকে যেটা বার করতে হবে, স্যাক্রিফাইস রেশিও বা গেইনিং রেশিও, অর্থাৎ কে স্যাক্রিফাইস করছে আর কে গেইন করছে, সেই জিনিসটাকে আমাকে জানতে হবে। এবং যখনই পিএসআর চেঞ্জ হচ্ছে তখন বিজনেসের সমস্ত অ্যাসেটস এবং সমস্ত লাইবিলিটিস গুলোর উপর এফেক্ট পড়ছে, এবং তার ফলে অ্যাসেটস এবং লাইবিলিটিস গুলো রিভ্যালুয়েশন করতে হবে, অর্থাৎ কারোর ভ্যালু কমে যাবে, কারোর ভ্যালু বেড়ে যাবে। তো তেমনই আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া, অঙ্কটা একবার পড়ি। পার্টনার এ, বি এবং সি, তিনজন পার্টনার ইন এ ফর্ম প্রফিট শেয়ারিং রেশিও ইন 3:2:1। তাহলে এটাকে আমরা বলতে পারি ওল্ড পিএসআর, অর্থাৎ পিএসআর যেটা চলে আসছে। এরপরে দ্য ব্যালেন্স শিট অ্যাজ অন 31 মার্চ 2025, অর্থাৎ 2025 সালের লাস্ট দিন একটা ব্যালেন্স শিট দেওয়া রয়েছে, এবং সেই ব্যালেন্স শিটের মধ্যে কত কি অ্যাসেটস রয়েছে, কত কি লাইবিলিটিস রয়েছে, এভরিথিং দেওয়া রয়েছে। আমরা অঙ্কের অ্যাডজাস্টমেন্টস গুলোকে দেখবো, এবং ওপরে অ্যাসেটস এবং লাইবিলিটিস গুলো কি কি চেঞ্জ হচ্ছে, কার কত ভ্যালু চেঞ্জ হচ্ছে, সেগুলোকে এফেক্ট দিতে হবে। আর সেই এফেক্ট গুলোকে ক্যালকুলেট করার জন্য আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুলবো, যার নাম হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আর পার্টনার্স ক্যাপিটালদের সমস্ত কিছু চেঞ্জ হওয়ার পর কত ক্যাপিটাল এখনো পড়ে রয়েছে সেটা জানার জন্য আমরা করব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এবং শেষে বিজনেসের কত অ্যাসেট এবং কত লাইবিলিটিস এখনো পড়ে রয়েছে পিএসআর চেঞ্জ হওয়ার পরে, তার জন্য নতুন একটা ব্যালেন্স শিট করতে হবে। তাহলে এক কথায় যদি বলি, পুরনো ব্যালেন্স শিট দেওয়া আছে, নতুন ব্যালেন্স শিট কি হবে চেঞ্জ হওয়ার পর, পুরনো পার্টনারদের টাকা দেওয়া আছে, পিএসআর চেঞ্জ হওয়ার পর নতুন পার্টনারদের টাকা কি হবে, এবং পিএসআর চেঞ্জ হওয়ার কারণে অ্যাসেট এবং লাইবিলিটিস এর কি কি ভ্যালু চেঞ্জ হচ্ছে সেইগুলোকে ট্রিটমেন্ট করার জন্য আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলতে চলেছি। তো সবার আগে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো একবার পড়ে নেবো, তারপরে আমরা অঙ্ক করতে শুরু করবো। বলছে দ্য পার্টনার্স চেঞ্জ দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও। আগে কোনটা ছিল, ওল্ড পিএসআর ছিল 3:2:1, এখন ওরা চেঞ্জ করে 1:1:1, অর্থাৎ ইকুয়ালি করে নিয়েছে। কবে থেকে? 1 এপ্রিল 2025 থেকে। অর্থাৎ 31 মার্চ 2025, আগের বছর শেষে এমন ব্যালেন্স শিট দেওয়া, এবং পরের বছর শুরু থেকেই পিএসআর চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং যখনই পিএসআর চেঞ্জ হবে, আমার কেউ স্যাক্রিফাইস করবে, কেউ গেইন করবে, তাহলে আমার স্যাক্রিফাইসিং রেশিও আর গেইনিং রেশিও বার করতে হবে, এবং তার ফর্মুলাটা আমরা এক্ষুনি শিখবো, এবং তার কিভাবে বার করতে হয় সেটাও দেখে নেবো। এরপর বলছে গুডউইল ইজ টু বি ভ্যালুড 2 years পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট, অর্থাৎ বিজনেসের অ্যাভারেজ প্রফিট যা দেওয়া রয়েছে তার 2 years আমরা
2 ইয়ার্স অনুযায়ী তার ভ্যালুটা করবো। তাহলে আমার কি লাগবে? সবার আগে অ্যাভারেজ প্রফিটটাকে বার করতে হবে যে বিজনেস প্রত্যেক বছর নর্মালি কত টাকা প্রফিট কামায়, এবং সেই অ্যাভারেজ প্রফিটটা কিভাবে বেরোবে? অফ লাস্ট 3 কমপ্লিটেড ইয়ার্স, অর্থাৎ লাস্ট 3 বছর ধরে যা প্রফিট কামিয়েছি সেটাকে আগে অ্যাভারেজ বার করতে হবে যে প্রত্যেক বছর অ্যাভারেজ কত কামিয়েছি। দেখো বলছে 2022-23 সালে 55,000, 23-24 সালে 60,000, 24-25 সালে 65,000। তাহলে এই তিনটাকে যোগ করে আমরা যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাবো অ্যাভারেজ প্রফিট প্রত্যেক বছর কত করে কামিয়েছি। এবং সেই অ্যাভারেজ প্রফিট 2 বছরের রেসপেক্টে যদি আমরা কিনে থাকি, অর্থাৎ 2 ইয়ার্স পারচেস, 2 বছরের জন্য, তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো বিজনেসের গুডউইলের ভ্যালু। এবং সেই গুডউইলের যত টাকা ভ্যালু যে স্যাক্রিফাইস করছে সে তার মালিকানা ছেড়ে দিচ্ছে, যে গেইন করছে সে মালিকানা পাচ্ছে। অর্থাৎ যে স্যাক্রিফাইস করছে সে বলবে তুমি যেহেতু পাচ্ছ আমার থেকে কমে যাচ্ছে, তাই তোমাকে আমায় টাকা দিতে হবে, তবেই আমি ছাড়বো, নাহলে ছাড়বো না। ধরো আমি একটা মোবাইলের মালিক, আমি মোবাইলটা তোমাকে কেন ইউজ করতে দেবো? ফ্রিতে তো দেবো না, কারণ আমি মালিক। আমি যখন স্যাক্রিফাইস করছি আমার ইউজটা, তখন আমি তোমাকে কি বলবো? তুমি এই স্যাক্রিফাইসের জন্য আমায় টাকাটা দাও। তার মানে স্যাক্রিফাইসিং পার্টনার টাকা পাবে আর গেইনিং পার্টনার টাকা দেবে। এরপর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং শুড বি ভ্যালুড 1,30,000 টাকা। অর্থাৎ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর আগে যা ভ্যালু ছিল সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাড়বে অথবা কমবে আমরা দেখে নেবো একটু পরে। এরপরে প্রভিশন ফর ডাউটফুল ডেটস 5% অন ডেটার্স, অর্থাৎ ডেটার্স যত টাকা রয়েছে তার উপরে প্রভিশন ক্রিয়েট করতে বলেছে, আমরা একটু পরে দেখবো কি হবে। লাস্ট বলেছে ক্লেম অন অ্যাকাউন্ট অফ ওয়ার্কম্যান কম্পেনসেশন 8,000 টাকা। দেখো এখানে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ বলে 20,000 টাকা আমরা আগে থেকেই রিজার্ভের মধ্যে সরিয়ে রেখেছিলাম। ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ বলতে কাকে বোঝায়? আমার বিজনেসে যত ওয়ার্কার বা লেবাররা কাজ করে তাদের ভবিষ্যতে কখনো কখনো এমার্জেন্সির জন্য কোনো ক্ষতিপূরণ দিতে হয়, তার জন্য আমরা আগে থেকে টাকা সরিয়ে রাখতে পারি এবং তাকে আমরা বলি ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। তো এমনই 20,000 টাকা সরানো ছিল। এরপর পরবর্তীকালে ওয়ার্কম্যানরা ক্লেম করেছে 8,000 টাকা, অর্থাৎ ওদেরকে 8,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে আমি বলতে পারি এই 20,000 টাকার মধ্যে 8,000 টাকা ওয়ার্কারদের দিয়ে দেবো, এবং বাকি যত টাকা পড়ে থাকবে সেটা ওল্ড পার্টনাররা ওল্ড রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে, কারণ তাদের টাকা থেকেই সরিয়ে রাখা হয়েছিল। তাহলে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিটটা কেটে নিই, তারপরে আমরা অঙ্কটা আরেকবার করে বুঝবো এবং পরপর পরপর করতে থাকবো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কেমন দেখতে হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট এবং ক্রেডিট, পার্টিকুলার্স অ্যামাউন্ট অ্যামাউন্ট, পার্টিকুলার্স অ্যামাউন্ট অ্যামাউন্ট, আমাদের ছকটা কাটা হয়ে গেল। তারপরে আমরা কাটবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা অলরেডি জানি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কেমন হয়, তিনটে পার্টনার তাই তিনটে অ্যামাউন্টের কলাম, পার্টিকুলার্স এ বি সি, পার্টিকুলার্স এ বি সি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর লাস্টে আমরা কাটবো হচ্ছে ব্যালেন্স শিট, নতুন ব্যালেন্স শিট। কবে? অ্যাজ অন 31 মার্চ 2025-এ। লাইবিলিটিস অ্যামাউন্ট অ্যামাউন্ট, অ্যাসেটস অ্যামাউন্ট অ্যামাউন্ট। আর এখানে ব্যালেন্স শিটে আমাদের কোনো ডেবিট বা ক্রেডিটটা হয় না, কারণ ব্যালেন্স শিটে ডেবিট ক্রেডিট বলে কিছু থাকে না। এরপরে আমরা কি করব? অঙ্কটা পড়বো এবং প্রত্যেকটা আইটেমকে ট্রিটমেন্ট করব, যেটা যেখানে যাবার সেটাকে সেখানে ট্রিটমেন্ট করব। সবার আগে দেখো পার্টনারদের ক্যাপিটালের ব্যালেন্স বলে দিয়েছে। তো দিস ইজ মাই ওপেনিং ব্যালেন্স অফ ক্যাপিটাল। তাহলে পার্টনারদের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা খুলেছি তার ওপেনিং এ বাই ব্যালেন্স বিডি বলে আমরা ওপেনিং ব্যালেন্সটা বসিয়ে দেবো, 80,000, 60,000 আর 50,000। বাই ব্যালেন্স বিডি 60,000 আর 50,000। তাহলে 80,000, 60,000 এবং 50,000 ওপেনিং ব্যালেন্স পার্টনার্স ক্যাপিটালে ওপেনিং আমরা ট্রান্সফার করে দিলাম বাই ব্যালেন্স বিডি বলে। এরপর ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, এখানে এই যে 20,000 টাকাটা দেওয়া রয়েছে এটা অ্যাডজাস্টমেন্টস হবে। কারণ কি বলেছে 4 নম্বর পয়েন্টে? বলেছে 8,000 টাকা ক্লেম করেছে, রাইট? তাহলে এই 20,000 টাকার মধ্যে আমার 8,000 টাকা সরিয়ে রাখতে হবে। তাহলে 8,000 টাকা যদি আমরা সরিয়ে রাখি, তাহলে 20,000-এর মধ্যে 8,000 টাকা আমরা সরিয়ে রাখবো কিসের জন্য? ওয়ার্কম্যানদের ক্লেম দেওয়ার জন্য। এবং বাকি যত টাকা পড়ে থাকবে 12,000 টাকা, এই 12,000 টাকাটা ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে ভাগাভাগি করে নেবে। ওল্ড পার্টনার ওল্ড পিএসআর এ, ওল্ড রেশিওতে। ওল্ড রেশিও কি দেওয়া ছিল? 3:2:1 নিজেদের মধ্যে ভাগ করে নেবে। আমরা একটা কাজ করি, এটা জার্নাল এন্ট্রি করি, এবং জার্নাল এন্ট্রি করার পরে তোমরা জার্নাল এন্ট্রিটাও শিখে যাবে এবং সেটাকে পোস্টিং করাও দেখিয়ে দেবো।
তাহলে আমরা যদি 20,000 টাকার ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, তাহলে প্রথম ওয়ার্কিং নোটসটা আমরা করি জার্নাল এন্ট্রি। এটা তোমরা জার্নাল এন্ট্রি ছক কেটেও করতে পারো, আমি এটা ওয়ার্কিং নোটস এর মধ্যে তোমাদেরকে করাচ্ছি যে জার্নাল এন্ট্রিটা এক্স্যাক্টলি কি হবে। ট্রিটমেন্ট অফ WCR ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। তাহলে 20,000 টাকা দেখো লাইবিলিটি সাইডে আমাদের ব্যালেন্স রয়েছে, তার মানে এটাকে বলতে পারি ক্রেডিট ব্যালেন্স। তাহলে আমরা যদি ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভটাকে ডিস্ট্রিবিউট করি, সেখান থেকে ক্লেমের টাকা দিয়ে দিই, তাহলে এটাকে ডেবিট করতে হবে হাঁটানোর জন্য। তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 20,000। এই 20,000 টাকার মধ্যে প্রথম 8,000 টাকা কাকে দিতে হবে? ক্লেম বাবদ রাখতে হবে, কারণ ওয়ার্কম্যানরা ক্লেম করেছে, এটা সরিয়ে রাখবো। প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম অ্যাকাউন্ট। তোমরা ওয়ার্কম্যান কম্পেনসেশনটা ফুল ফর্মে লিখবে, আমি এখানে শর্টে লিখেছি WC। তাহলে প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম অ্যাকাউন্ট কত টাকা? 8,000 টাকা। তাহলে 20,000 টাকার মধ্যে 8,000 টাকা ক্লেমের জন্য রেখে দিলাম। বাকি যে 12,000 টাকা রয়েছে সেটা A, B এবং C নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তাই 2S ক্যাপিটাল অ্যাকাউন্ট কত টাকা? 12,000 টাকার 3/6, কারণ আমাদের PSR ছিল, ওল্ড PSR ছিল দেখো 3:2:1, তাহলে 3/6 হচ্ছে A পাবে, 2/6 পাবে B, আর C পাবে 1/6। 12,000 ইন্টু 2/6 টু সিক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, 12,000 টাকা ইন্টু 1/6, 6,000 টাকা। বি পাবে 4,000 টাকা, আর সি পাবে 2,000 টাকা। তাহলে দেখো টোটাল 20,000 টাকা ডিস্ট্রিবিউট হয়ে গেল, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ বলে আর কিছু থাকলো না। তাহলে 20,000 টাকার ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ ছিল, ডেবিট করেছি। তার মধ্যে থেকে 8,000 টাকা ক্লেম বাবদ পেমেন্ট করেছি বা রেখে দিয়েছি। এ 6,000 টাকা পেলো, বি 4,000 টাকা পেলো এবং সি 2,000 টাকা পেলো। এবার এটাকে আমরা পোস্টিং করবো। সবার আগে প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম, এটা লাইবিলিটি, তাই আমরা ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে এটাকে রেখে দেবো। ওপরে আমরা কিছুটা জায়গা ছেড়ে রাখবো কারণ ক্যাপিটালের ব্যালেন্স লেখার জন্য। তারপরে আমরা লিখবো প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম। ক্লেম কত টাকা? 8,000 টাকা। তাহলে 20,000-এর মধ্যে 8,000 টাকার পোস্টিং হয়ে গেল। এরপর A, B আর C ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা কি করব? ক্রেডিট করব 6,000 টাকা, 4,000 টাকা এবং 2,000 টাকা দিয়ে। তাহলে বাই WCR অ্যাকাউন্ট 6,000 টাকা, 4,000 টাকা এবং 2,000 টাকা। তাহলে WCR পুরোটা ডিস্ট্রিবিউট হয়ে গেল এবং পোস্টিংও আমরা করে দিলাম। তার সাথে সাথে জার্নাল এন্ট্রিটাও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তো তাহলে তোমাদের পরীক্ষায় সুবিধা হবে। তাহলে একটা আমার কমপ্লিট হয়ে গেল বড় ট্রিটমেন্ট। এরপর কি বলছে? ক্রেডিটার্স পড়ে রয়েছে 40,000 টাকা। ক্রেডিটার সম্পর্কে নিচে কিছু বলেছে কিনা দেখতে হবে। ক্রেডিটার সম্পর্কে অ্যাডজাস্টমেন্টে কিছু বলেনি, তাহলে ক্রেডিটার্স যা পড়ে থাকবে সেটাই নতুন ব্যালেন্স শিটের মধ্যে পড়ে থাকবে। তাহলে ক্রেডিটার্স 40,000 টাকা নতুন ব্যালেন্স শিটের মধ্যে পড়ে থাকবে। তাহলে ক্রেডিটার্স টোটাল 40,000 নিউ ব্যালেন্স শিটের মধ্যে লাইবিলিটি সাইডে পড়ে থাকলো, যেমন ছিল তেমন। তাহলে দেখো পুরো লাইবিলিটি সাইডটা আমার ট্রিটমেন্ট করা কমপ্লিট। এরপরে আমার থাকলো কোথায়? অ্যাসেট সাইডে। সবার প্রথমে গুডউইল। এই গুডউইল যেটা রয়েছে সেটা হচ্ছে আমার এক্সিস্টিং গুডউইল, যেটা পারচেস গুডউইল, যেটা আমার ব্যালেন্স শিটের মধ্যেই দেওয়া রয়েছে। আবার দেখো নিচে একটা গুডউইল ক্যালকুলেট করতে বলেছে। নিচে যে গুডউইলটা বলেছে সেটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল।
তো সেলফ জেনারেটেড গুডউইলের যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব, সেটা স্যাক্রিফাইসিং পার্টনার এবং গেইনিং পার্টনার নিজেদের মধ্যে ভ্যালুটা আদান প্রদান করবে। কিন্তু এক্সিস্টিং যে গুডউইলটা রয়েছে, যেটা আমার অ্যাসেট, সেটা কার টাকায় কেনা? ওল্ড পার্টনারদের টাকায় কেনা। তাই ওল্ড পার্টনাররা নিজেদের মধ্যে তার ভ্যালুটাকে ভাগাভাগি করে নিয়ে চলে যাবে ওল্ড রেশিওতে। তাহলে কত টাকার গুডউইল রয়েছে? 18,000 টাকা। এই 18,000 টাকার গুডউইলটা কি হবে? 3:2:1 এ ওল্ড পার্টনাররা নিজেদের মধ্যে ভাগাভাগি করে বাড়ি নিয়ে চলে যাবে। তাহলে ওল্ড পার্টনাররা যদি ভাগাভাগি করে নিয়ে চলে যায়, তাহলে আমরা কি করব? গুডউইল কে করব ক্রেডিট আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করব ডেবিট। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট 3:2:1 এ ভাগাভাগি হবে। তাহলে টু গুডউইল 3:2:1 এ টোটাল 18,000 টাকাটাকে আমরা ভাগ করব। তাহলে এ পাবে 9,000 টাকা, বি পাবে 6,000 টাকা, আর সি পাবে 3,000 টাকা। তাহলে টোটাল গুডউইলটা ওল্ড পার্টনাররা ওল্ড রেশিওতে এক্সিস্টিং গুডউইলটাকে ভাগাভাগি করে নিয়ে চলে যাবে। এরপরে আমরা কি করব? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1,20,000 টাকা ছিল। নতুন কি বলেছে? ল্যান্ড অ্যান্ড বিল্ডিং শুড বি ভ্যালুড 1,30,000 টাকা। তাহলে আমি বলতে পারি যেটার দাম 1,20,000 টাকা ছিল, সেটা এই বছর বেড়ে 1,30,000 টাকা হয়ে গেল। তার মানে 10,000 টাকা ভ্যালু বেড়ে গেছে। আর 10,000 টাকা অ্যাসেটের ভ্যালু বেড়ে যাওয়া মানে আমাদের বিজনেসের লাভ হলো। তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। মনে রাখবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকটা হচ্ছে আমাদের ইনকাম বা লাভের দিক। ইনকাম বা লাভের দিক। আর ডেবিট দিকটা হচ্ছে এক্সপেন্সেস বা লসের দিক। ক্লিয়ার? তাহলে যদি কোনো অ্যাসেটের ভ্যালু বা লাইবিলিটির ভ্যালু বেড়ে যাওয়া বা কমে যাওয়ার জন্য লস হয়, তাহলে আমরা ডেবিট দিকে দেখাবো রিভ্যালুয়েশনে। আর যদি আমাদের লাভ বা ইনকাম হয়, তাহলে আমরা ক্রেডিট দিকে দেখাবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে অ্যাসেটের ভ্যালু 10,000 টাকা বেড়ে গেছে, আমার লাভ হয়েছে, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে দেখাবো বাই বিল্ডিং 10,000 টাকা, রাইট? এবার 10,000 টাকা বেড়ে গেছে, রিভ্যালুয়েশনে আমরা লাভ হিসেবে দেখালাম। এবার তাহলে 1,20,000 টাকার বিল্ডিংটা বর্তমানে কত টাকা ভ্যালু করে আছে? 1,30,000 টাকা। তাই নতুন ব্যালেন্স শিটের মধ্যে বিল্ডিংটা 1,30,000 টাকা হিসেবে পড়ে থাকবে। বিল্ডিং নিউ ব্যালেন্স শিটের মধ্যে 1,30,000 টাকা, রাইট? তাহলে আমার বিল্ডিং এরও পোস্টিং হয়ে গেল। এরপরে ডেটাস। ডেটাস দেখো 60,000 টাকা ব্যালেন্স রয়েছে। আমরা আগে নিউ ব্যালেন্স শিটের মধ্যে লিখি। ডেটাসের যে 60,000 টাকা, সেটা আমরা ইনার কলামে, ভেতরের কলামে লিখবো, কারণ তার সাথে কিছু অ্যাডলেস হবে। এর থেকে লেস হয় প্রভিশন। এবার অঙ্কে দেখো, অলরেডি কিছু টাকা প্রভিশন বানানো ছিল 2,000 টাকা। আবার অঙ্কে আমার নিচের দিকে দেখো বলছে আরো প্রভিশন বানাও 5% অন ডেটাস, অর্থাৎ ডেটাস এর উপরে টোটাল 5% প্রভিশন থাকতে হবে। তাহলে আমি যদি ডেটাস এর উপরে 5% ক্যালকুলেট করি, তাহলে 60,000 টাকার উপরে 5% কত হয়? 3,000 টাকা। তার মধ্যে 2,000 টাকা অলরেডি বানানো রয়েছে, তাহলে টোটাল 3,000 টাকা বানাতে হবে। তাহলে ডেটাস, তাহলে আমি বলতে পারি এখনো 1,000 টাকা এক্সট্রা প্রভিশন বানাতে হবে। তাহলে নতুন যে 1,000 টাকার এক্সট্রা প্রভিশনটা আমাদেরকে বানাতে হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি প্রভিশন বানাচ্ছি, মানে প্রফিট কমে গেল, অর্থাৎ আমার লস হলো। তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে যাবে। তাহলে টু প্রভিশন অন ডেটার্স কত টাকা? আমাদের 60,000 টাকার উপরে 5%, 5/100। কিন্তু তার মধ্যে থেকে 2,000 টাকা অলরেডি বানানো ছিল, তাই মাইনাস করে দিলাম। তাহলে 1,000 টাকা এখনো প্রভিশন বানাতে হবে, রাইট? তাহলে আগে 2,000 টাকা ছিল, এখন 1,000 টাকার প্রভিশন বানালাম, টোটাল 3,000 টাকার প্রভিশন হলো। তাহলে ব্যালেন্স শিটের মধ্যে প্রভিশন বাবদ 3,000 টাকা আমরা লেস করে দিলাম, বাইরে চলে যাবে কত? 57,000, রাইট? তাহলে আমার ডেটাসটাও হয়ে গেল, প্রভিশনও কমপ্লিট হয়ে গেল। আশা করি এটা সবাই তোমরা খুব ভালো বুঝতে পেরেছো, কারণ এই ট্রিটমেন্টটা পরীক্ষায় কিন্তু আসার চান্সেস হাই। এরপরে কি পড়ে আছে?
স্টক পড়ে রয়েছে। স্টক সম্পর্কে নিচে অ্যাডজাস্টমেন্টে কিছু বলেনি, তাহলে যা আছে ব্যালেন্স শিটের মধ্যে পড়ে থাকবে 32,000 টাকা। আর কি বলেছে, স্টকও হয়ে গেল। এরপরে ক্যাশ, ব্যাংক। ক্যাশ বা ব্যাংক 22,000 টাকা রয়েছে, তাহলে এটাকেও আমরা ব্যালেন্স শিটের মধ্যে দেখাই। ক্যাশ বা ব্যাংক 22,000 টাকা, রাইট। এরপরে সবই হয়ে গেল, শুধু পড়ে থাকলো কি, এটাও হয়ে গেল। তাহলে ব্যালেন্স শিটের মধ্যে যা যা আইটেম ছিল অ্যাসেটস বা লাইবিলিটি সবকিছু ট্রিটমেন্ট আমরা করে দিয়েছি। অ্যাডজাস্টমেন্টের মধ্যে যত আইটেম ছিল সবকিছু করে দিয়েছি, শুধু একটা আইটেম বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সেলফ জেনারেটেড গুডউইল। এখানে কি বলছে, গুডউইল ইজ টু বি ভ্যালু 2 years পারচেস অফ অ্যাভারেজ প্রফিট। তাহলে সবার আগে আমাকে অ্যাভারেজ প্রফিটটা বার করতে হবে। অফ লাস্ট 3 completed years, লাস্ট 3 বছরের অনুযায়ী অ্যাভারেজ প্রফিটটা আগে বার করো, এবং সেটাকে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা গুডউইলটা পেয়ে যাব। এবং সেই গুডউইলটার ট্রিটমেন্ট কি হবে, তার জন্য আমাদেরকে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে। তো স্যাক্রিফাইসিং রেশিওটা আমরা আগে বার করে নেব। তাহলে 2 নম্বর নোট, ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও বার করাটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের মধ্যে। স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে ওল্ড পিএসআর মাইনাস নিউ পিএসআর, অর্থাৎ পুরনো পিএসআর কি রয়েছে তার থেকে বিয়োগ করে দাও নিউ পিএসআর, আমরা পেয়ে যাবো স্যাক্রিফাইসিং রেশিও। সবার আগে এ বার করব, তারপরে বি এর বার করব, তারপরে সি এর বার করব। ফর্মুলা কি, ওল্ড মাইনাস নিউ। এ, বি আর সি এর ওল্ড রেশিও কি ছিল, ওল্ড রেশিও ছিল 3:2:1, 3:2:1, আর নিউ রেশিও হচ্ছে 1:1:1। আমরা লিখে ফেলি। তাহলে ওল্ড রেশিও হচ্ছে এর 3/6, বি এর হচ্ছে 2/6, আর সি এর হচ্ছে 1/6। তার থেকে আমরা মাইনাস করব নিউ রেশিও। নিউ রেশিও কত, নিউ রেশিও হচ্ছে 1:1:1, তার মানে বলতে পারি 1/3। তাহলে 1/3 মাইনাস 1/3 মাইনাস 1/3। তাহলে নিচে রয়েছে 6 আর 3। আমরা যদি এটাকে এলসিএম বার করি 6 আর 3, তাহলে কি বের, যদি আমরা 3 দিয়ে এলসিএম বার করি তাহলে কত হবে, তাহলে 3 × 2 = 6। তাহলে আমি বলতে পারি 6 হচ্ছে আমার এলসিএম। তাহলে নিচে আমরা 6 লিখে দিলাম সবার। এবার দেখো নিচে 6 আছে, এর নিচেও 6 আছে, রাইট। তাহলে 6 কে কত দিয়ে গুণ করলে 6 বেরোয়, 1। তাহলে 1 এর সাথে 3 কে গুণ করে আমরা উপরে দেখাবো 3 মাইনাস, এবারে দেখো এর নিচে 3 আছে, এখানে 6 আছে, 3 এর সাথে কত গুণ করলে 6 বেরোয়, 2। তাহলে 2 এর সাথে 1 গুণ করে আমরা উপরে দেখাবো 2, রাইট। সেম ভাবে বি আর সি এরটাও বার করে নি। 2 মাইনাস, এখানে 2 আছে তাহলে 2, সি এর কত হয়েছে 6 রয়েছে, তাহলে 1 × 1 মাইনাস 2, 2 × 1 2 হয়ে গেল। এরপরে আমরা কি করব, ক্যালকুলেশনটা বার করব। দেখো 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে 1 হয়ে গেল 1/6। দেখো 2 থেকে 2 যদি বাদ দিই তাহলে 0/6। আর নিচেরটায় 1 - 2, তার মানে মাইনাসে বেরোচ্ছে, 1 থেকে 2 বিয়োগ করলে -1, তাহলে -1/6। তাহলে দেখো স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলাটা ইউজ করার পর যাদের যাদের পজিটিভে বেরিয়েছে তাদেরকে বলবো স্যাক্রিফাইস করেছে। অর্থাৎ এ দেখো +1/6 মানে পজিটিভে বেরিয়েছে, তাই একে বলবো স্যাক্রিফাইস। বি এ দেখো 0 বেরিয়েছে, তার মানে ও না তো স্যাক্রিফাইস করেছে না তো গেইন করেছে, ওর কোনো চেঞ্জই হয়নি। আর সি এর দেখো মাইনাস বেরিয়েছে, অর্থাৎ -1/6, তাই একে বলবো গেইন করেছে, রাইট। তাহলে দেখো মজার বিষয়, এ 1 টাকা ছেড়েছে, বি কিছুই ছাড়েনি, আর সি সেই 1 টাকাটাই পেয়েছে। অর্থাৎ এর স্যাক্রিফাইস মানে
সি এর গেইন, অর্থাৎ আমি 1 টাকা ছেড়েছি, তুমি 1 টাকা পেয়েছো, তাহলে আমার স্যাক্রিফাইস মানে তোমার গেইন, রাইট? তাহলে কে স্যাক্রিফাইস করেছে আর কে গেইন করেছে আমরা জানতে পারলাম। তাহলে এ স্যাক্রিফাইস করছে, সি গেইন করছে। আর আমরা একটু আগে বলেছিলাম যে স্যাক্রিফাইস করবে সে টাকা পাবে, আর যে গেইন করবে সে উল্টে টাকা দেবে। বোঝা গেল? এবার আমরা কি করব, গুডউইলের ভ্যালুয়েশন ক্যালকুলেট করব। থার্ড, ভ্যালুয়েশন অফ গুডউইল। কোন গুডউইল? যেটা সেলফ জেনারেট গুডউইল, যেটা আমাদের অ্যাডজাস্টমেন্টস এর মধ্যে দেওয়া আছে। কি বলেছিল অ্যাডজাস্টমেন্টস এর মধ্যে? বলেছিল লাস্ট 3 বছরের অ্যাভারেজ প্রফিট বার করো, এবং সেটা 2 ইয়ার্স পারচেস অনুযায়ী আমরা কিনছি। তাহলে 55,000, 60,000 and 65,000 average profit is equal to 55,000 plus 60,000 plus 65,000 divide by 3। তাহলে দেখবে অ্যাভারেজ প্রফিট বেরোবে 60,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমার অ্যাভারেজ প্রফিট, প্রত্যেক বছর আমরা কামাই। এবারে গুডউইলের ভ্যালু কি বলেছে? 2 ইয়ার্স পারচেস। দেখো অঙ্কে বলা আছে, অঙ্কে বলেছে গুডউইলের ভ্যালু হবে টু বি ভ্যালু অ্যাট 2 ইয়ার্স পারচেস অফ অ্যাভারেজ প্রফিট, অর্থাৎ অ্যাভারেজ প্রফিট যা বেরিয়েছে তার 2 ইয়ার্স পারচেস আমরা গুডউইলের ভ্যালু করছি, তাহলে ইন্টু 2। তাহলে গুডউইল অফ দ্য ফার্ম ইজ ইকাল টু 60,000 ইন্টু 2, অর্থাৎ 1,20,000 টাকা। এটা হচ্ছে সমগ্র ফার্মের গুডউইল। এবার যে পার্টনারটা গেইন করছে সে টাকা দেবে যে স্যাক্রিফাইস করছে তাকে। এবার সি দেখো গেইন করেছে কত ভাগ? 1/6। তাহলে সি এর ভাগ কত? 1/6। তাহলে আমি বলতে পারি সি 1,20,000 টাকার মধ্যে 1/6 ভাগ পেলো, আর এ ছেড়ে দিল। তাহলে কত ছাড়লো আর কত পেলো? তাহলে জার্নাল এন্ট্রি হচ্ছে যে গেইন করছে সে টাকা দেবে। তাহলে আমরা যে গেইন করছে তাকে আমরা করব ডেবিট, অর্থাৎ আমি জার্নাল এন্ট্রিটা দেখাচ্ছি একবার নোটের মধ্যে। গেইনিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার, স্যাক্রিফাইসিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, রাইট? এইটা হচ্ছে আমার জার্নাল এন্ট্রি। যে পার্টনার গেইন করবে তাকে করব ডেবিট, আর যে পার্টনার স্যাক্রিফাইস করবে তাকে করব ক্রেডিট। তাহলে আমার অঙ্কের জন্য গেইন কে করেছে? সি, তাহলে একে সি কে করব ডেবিট, আর স্যাক্রিফাইস কে করেছে? এ, তাহলে এ কে করব হচ্ছে ক্রেডিট। আর বি কিছুই করেনি তাই ওকে আমরা কিছুই করব না। তাহলে সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা দিয়ে ডেবিট করব? আমরা করব হচ্ছে 1,20,000 টাকার মধ্যে ও ছেড়েছে কত, ও পেয়েছে কত? তাহলে সি পেয়েছে কত? 1,20,000 মধ্যে 1/6, তাহলে 1,20,000 ইন্টু 1/6, 20,000 টাকা টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এও 1/6ই পেয়েছে, তাই আমরা 1,20,000 টাকা ইন্টু 1/6 টাকাই এ পাবে 20,000 টাকা। তাহলে কি দাঁড়ালো? সি গেইন করেছে তাই 1,20,000 টাকার মধ্যে 1/6 টাকা ও এ কে দিচ্ছে, আর এ স্যাক্রিফাইস করেছে তাই এ টাকাটা পেলো। যে টাকা পায় তার ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা ক্রেডিট করি, যে টাকা দেবে তার ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা ডেবিট করি, রাইট? তাহলে সির ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে সি এর ডেবিট দিকে আমরা টাকাটা দেখাবো। তাহলে চলো ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাই। তাহলে টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 20,000 টাকা সি এর ডেবিট হলো, অর্থাৎ সি কি করছে? টাকা দিল। আর বাই সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে
এ টাকা পাচ্ছে, এ টাকা পাচ্ছে, তাহলে এর ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা ক্রেডিট করে দিলাম। তাহলে সি টাকা দিল তাই ডেবিট হলো, এ টাকা পেলো তাই ক্রেডিট হলো, রাইট? নিউ গুডউইলের ভ্যালুয়েশন বা স্যাক্রিফাইসিং রেশিও এবং গেইনিং রেশিওতে আমরা স্যাক্রিফাইসিং রেশিও বার করার পর আমরা সেলফ জেনারেট গুডউইলের ভ্যালুটা করেছি এবং সেটা যে স্যাক্রিফাইস করছে সে টাকা পাচ্ছে, যে গেইন করছে সে টাকা দিচ্ছে, এটা আমরা শিখে নিলাম। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। এটা থাকবেই থাকবে তোমাদের পরীক্ষায়। তাহলে দেখো সমস্ত অ্যাসেট হয়ে গেছে, সমস্ত লাইব্রেরিজ হয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট যা যা ছিল সব হয়ে গেছে, এক্সিস্টিং গুডউইল হয়ে গেছে, সেলফ জেনারেটেড গুডউইলের ভ্যালুয়েশন হয়ে গেছে এবং আমরা স্যাক্রিফাইসিং রেশিও বার করে নিয়েছি। এবার অঙ্কে আর কিছু করবো না, এবার অ্যাকাউন্ট গুলোকে ক্লোজ করবো। সবার আগে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে হবে। দেখতে হবে কোন সাইডটা বড়, তো আমি দেখে বুঝতেই পারছি কি সাইডটা বড়। তাহলে 10,000 টাকা হচ্ছে আমার টোটাল। এরপর এখান থেকে আমি 1,000 টাকা মাইনাস করে দেবো। তাহলে 1,000 টাকা মাইনাস করে দিলে আমার ব্যালেন্স কত পড়ে থাকবে? তাহলে এটাকে বলতে পারি রিভ্যালুয়েশন গেইন। তাহলে গেইন অন রিভ্যালুয়েশন, রাইট, আন্ডারলাইন। এবং যত টাকা গেইন হলো, কত টাকা? 9,000 টাকা আমার গেইন হয়েছে, লাভ হয়েছে। এবার 9,000 টাকাটা কাদের লাভ হয়েছে? ওল্ড পার্টনার ওল্ড রেশিওতে ভাগাভাগি করে নেবে। তাহলে এ, বি এবং সি। তাহলে 9,000 টাকার মধ্যে 3/6 পাবে এ, 9,000 টাকার মধ্যে 2/6 পাবে বি এবং 9,000 টাকার মধ্যে 1/6 পাবে সি। তাহলে 4,500 টাকা পেলো এ, 3,000 টাকা পেলো বি এবং 1,500 টাকা পেল হচ্ছে সি, রাইট? তাহলে হয়ে গেল আমার। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমার কমপ্লিট। এবার যত টাকা এ বি সি পেলো তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্টিং করে দিই। তাহলে বাই রিভ্যালুয়েশন কত টাকা? 4,500, 3,000, 4,500, 3,000 আর 1,500, কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কি করব? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে ক্লোজ করবো এবং দেখে নেব যে প্রত্যেকটা পার্টনারের কত টাকা ব্যালেন্স পড়ে আছে। আর ব্যালেন্স শিটের মধ্যে যা যা যাবার সব আমাদের কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ক্যাপিটালের ব্যালেন্সটা পাঠানো বাকি। তাহলে চলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ব্যালেন্স বার করে ফেলি। সবার আগে আমরা এ এর বার করি। তাহলে সবার আগে আমরা যদি এ এর ক্রেডিট দিকটাকে যোগ করি তাহলে আমরা পাবো 1,10,500। সেখান থেকে আমরা যদি ডেবিট দিকটা বিয়োগ করে দিই তাহলে ব্যালেন্স পড়ে থাকবে টু ব্যালেন্স সিডি, এটাকে আমরা বলবো ব্যালেন্সিং ফিগার, ব্যালেন্সিং ফিগার, রাইট? কত টাকা পড়ে থাকবে? এর ব্যালেন্স পড়ে থাকছে 1,01,500 টাকা। সেম ভাবে আমরা বি এর বার করে ফেলি। বি এর ক্রেডিট দিকটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 67,000। অপোজিট সাইডেও লিখে ফেললাম। সেখান থেকে যদি আমরা ডেবিট দিকের অ্যামাউন্টটাকে 6,000 টাকাটাকে লেস করি তাহলে পাবো 61,000 ব্যালেন্স পড়ে আছে। সেম ভাবে আমরা সি এরও বার করবো। এর দিকটাকে যোগ করে যদি তাহলে পাবো হচ্ছে 53,500। এটাকে অপোজিট সাইডে টোটালে লিখে দিলাম, সেখান থেকে বিয়োগ করব 3,000 আর হচ্ছে 20,000, পেয়ে যাব 30,500। তাহলে এ, বি আর সি বছরের শেষে এখনো কত ক্যাপিটাল পড়ে আছে আমরা জানতে পারি, সেটা আমাদের নতুন ব্যালেন্স শিটের মধ্যে পড়ে থাকবে। ক্যাপিটাল
অ্যাকাউন্ট বলে আন্ডারলাইন এ, বি অ্যান্ড সি। এ হচ্ছে 1,01,500, বি হচ্ছে 61,000, আর সি হচ্ছে 30,500। তাহলে বাইরে যাচ্ছে 1,93,000। এবার আমরা কি করব, ব্যালেন্স শিটের দুই সাইডটাকে আমরা যোগ করব, অর্থাৎ টোটাল বার করব। প্রথমে আমরা অ্যাসেট সাইডটাকে যোগ করেছি এবং পেলাম 2,41,000। সেখান থেকে আমরা লাইব্রেরি সাইডটাকেও যদি যোগ করি তাহলে দেখব তাহলে লাইব্রেরি সাইডে যোগ করার পরে আমাদের সেম অ্যামাউন্টই বেরোচ্ছে, 2,41,000 টাকা। অর্থাৎ আমার দুই পাশ ম্যাচ করে গেল পুরোটা, রাইট? এবং বলবো আমার ব্যালেন্স শিট পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা চেঞ্জ ইন পিএসআর এই চ্যাপ্টারের মধ্যে অ্যাকচুয়ালি কি করেছি, একটা পুরোনো ব্যালেন্স শিট দেওয়া থাকে, পুরোনো ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া থাকে, নতুন পিএসআর চেঞ্জ হচ্ছে এবং তার জন্য কেউ স্যাক্রিফাইস করছে, কেউ গেইন করছে, এবং তার ফলে কখনো কখনো অ্যাসেটের ভ্যালু বেড়ে যাচ্ছে, লাইবিলিটিস এর ভ্যালু বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তার জন্য আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হচ্ছে, যেখানে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেল তো আমাদের লাভ, লাইবিলিটিস এর ভ্যালু বেড়ে গেল তো লস, মানে লাভ হলে আমাদের রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে আসবে এবং লস বা এক্সপেন্সেস হলে ডেবিট দিকে আসবে। সমস্ত কিছু করার পর রিভ্যালুয়েশন থেকে আমাদের লস বা গেইন বেরোবে, সেটাকে সমস্ত ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগাভাগি করে দিলাম, সেগুলো চলে গেল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে। তারপরে বছরের শেষে এখনো কত টাকা ক্যাপিটাল পড়ে আছে সেটাকে বার করলাম এবং আমরা নতুন ব্যালেন্স শিটটাকে ক্লোজ করলাম এবং আমার অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এর মধ্যে দেখি ইম্পর্টেন্ট যে অ্যাডজাস্টমেন্ট গুলো করেছি সেটা হচ্ছে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভের অ্যাডজাস্টমেন্টটা, আর করলাম হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও বার করাটা, আর তারপরে স্যাক্রিফাইসিং রেশিও বার করে নতুন যে গুডউইল বা সেলফ জেনারেটেড গুডউইল তার কিভাবে ভ্যালুটাকে ট্রিটমেন্ট করলাম সেটা করলাম। আশা করি সমস্ত ইম্পর্টেন্ট টপিকস এই অঙ্কটার মধ্যে এই চ্যাপ্টারের আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা এই ভিডিওটা আরেকবার দেখো, অঙ্কটা দু তিনবার প্র্যাকটিস করো এবং সেম রিলেটেড টাইপের অঙ্কই তোমাদের এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসবে। এরপরে যদি মনে হয় এই চ্যাপ্টারে আরো একটা দুটো অঙ্ক করাতে হবে তাহলে আমরা পরে করিয়ে দেবো, তাহলে নেক্সট আমি সেই অঙ্কগুলো করিয়ে দেবো। আপাতত আমরা নেক্সট আর যত চ্যাপ্টার্স রয়েছে সেই চ্যাপ্টার্স গুলোর এরকমই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদেরকেও আমি করিয়ে দেবো। তাহলে এই যে সলিউশনটা এটা আমি পিডিএফ করে লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করবে, বাড়িতে বারবার বারবার প্র্যাকটিস করবে এবং এই চ্যাপ্টারে যত টপিক যত ইম্পর্টেন্ট কোশ্চেন সব তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষা তোমরা পারবে, অবশ্যই পারবে। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ফাটিয়ে প্র্যাকটিস করো। তো থ্যাংক ইউ সো মাচ।